আমাদের থাইল্যান্ড ভ্রমণের সপ্তম দিনে এবং ফুকেট ভ্রমণের তৃতীয় দিনে আমরা ঘুরে দেখেছিলাম জেমস বন্ড দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপগুলিকে। সেই দিন আমরা জেমস বন্ড দ্বীপের সাথে আরো 4টি দ্বীপ পরিভ্রমণ করেছিলাম। ওই 4টি দ্বীপ হলো হং দ্বীপ, মুসলিম ভিলেজ, পানাক দ্বীপ এবং নাকা দ্বীপ। যেই দ্বীপটি থেকে আমরা এই জেমস বন্ড দ্বীপটিকে দেখেছিলাম সেটির নাম হলো খাওপিংকান দ্বীপ। এই খাওপিংকান দ্বীপটির নাম জেমস বন্ড দ্বীপ হয়েছিল কারণ এখানে জেমস বন্ডের মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান শুট হয়েছিল। আমাদের থাইল্যান্ড ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় দিনে আমরা ব্যাংককের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখেছিলাম এবং আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় এবং চতুর্থ দিনে আমরা পাটায়ার বিভিন্ন জায়গাগুলিকে ঘুরে দেখেছিলাম। পঞ্চম দিনে আমরা ব্যাংকক থেকে বিমানে যাত্রা শুরু করে ফুকেট পৌঁছেছিলাম। সেই দিনে আমরা ঘুরে দেখেছিলাম প্যাটং সমুদ্র সৈকত। ষষ্ঠ দিনে আমরা ফিফি দ্বীপপুঞ্জগুলি ঘুরতে গিয়েছিলাম। আমি কিন্তু আমাদের এই সবকটি জায়গা ভ্রমণের অভিজ্ঞতাকে আপনাদের সঙ্গে আলাদা আলাদা ভিডিওতে ভাগ করে নিয়েছি। যদি আপনি ভিডিওগুলি এখনো না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন। ভিডিওগুলির লিংক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও আমার প্রোফাইলে গিয়ে থাইল্যান্ড প্লেলিস্টে গিয়েও আপনি ভিডিওগুলি পরপর দেখতে পারবেন। সপ্তম দিনে আমরা ঘুরতে এসেছিলাম জেমস বন্ড দ্বীপপুঞ্জগুলিকে। আমি আমাদের এই জেমস বন্ড ভ্রমণের অভিজ্ঞতাকে 2টি পার্টে ভাগ করেছি। আগের অংশে আমি হং দ্বীপ এবং জেমস বন্ড দ্বীপ বা খাওপিংকান দ্বীপের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। এটি জেমস বন্ড দ্বীপ ভ্রমণের দ্বিতীয় পার্ট। এখানে আমি আপনাদের সঙ্গে আমাদের মুসলিম ভিলেজ, পানাক দ্বীপ এবং নাকা দ্বীপের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। নাকা দ্বীপে আমরা চুনা পাথরের গুহা দেখেছি। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। আমাদের ফুকেট ভ্রমণের তৃতীয় দিনটিকে আমরা জেমস বন্ড দ্বীপপুঞ্জগুলি ভ্রমণ করার জন্য রেখেছিলাম। এই ভ্রমণে আমাদের জেমস বন্ড দ্বীপ বা খাওপিংকান দ্বীপের সঙ্গে আরো 4টি দ্বীপ ভ্রমণ করার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল। সেদিন আমরা জেমস বন্ড দ্বীপ বা খাওপিংকান দ্বীপের সাথে আরো যে 4টি দ্বীপ করেছিলাম সেগুলি হলো যথাক্রমে হং দ্বীপ, মুসলিম ভিলেজ, নাকা দ্বীপ এবং পানাক দ্বীপ। হং দ্বীপ ভীষণ সুন্দর ছিল, ওখানে আমরা কায়াকিং করেছিলাম। আর সমুদ্রের উপর দিয়ে পাহাড়ের গুহার মধ্যে দিয়ে আমাদের কায়াকিং করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আর এই জেমস বন্ড দ্বীপও ছিল ভীষণ সুন্দর। After the camp, 20 minutes, we go for a swim. The last stop of the day, you can buy beer, cocktail, offer there at the last stop. আমি আমাদের জেমস বন্ড দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতাকে 2টি অংশে ভাগ করে নিয়েছি। এখন আমরা জেমস বন্ড দ্বীপ থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাব পরবর্তী দ্বীপে লাঞ্চ অর্থাৎ দুপুরে খাবার খাওয়ার জন্য। ওনারা জানালেন যে পরবর্তী দ্বীপে পৌঁছাতে আমাদের আর মোটামুটি 10 মিনিট মতন সময় লাগবে। এর আগে আমি একটি জেমস বন্ড দ্বীপের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। সেখানে আমি শুধুমাত্র আমাদের হং দ্বীপ এবং জেমস বন্ড দ্বীপের অভিজ্ঞতা ভাগ করেছিলাম আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে অর্থাৎ জেমস বন্ড দ্বীপের দ্বিতীয় অংশে আমি আপনাদের সঙ্গে মুসলিম ভিলেজ, পানাক দ্বীপ এবং নাকা দ্বীপের অভিজ্ঞতা ভাগ করে নেব। এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছি। জেমস বন্ড দ্বীপের পর ওনারা আমাদের এই দ্বীপে নিয়ে এসেছেন দুপুরের খাবার খাওয়ানোর জন্য। আপনি আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটি একটি রেস্টুরেন্ট। এখানে দেখুন লেখা আছে আন্দামান সি ফুড, আন্দামান রেস্টুরেন্ট। তো এখানে আজকে আমরা দুপুরের খাবার খাবো আর এই জায়গাটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাই। দেখুন জায়গাটা কি ভীষণ সুন্দর। আমি জানি প্রত্যেকটা জায়গারই একটি স্বতন্ত্র সৌন্দর্য আছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি যে এই জায়গাটা কিছুটা কাশ্মীরের মতন দেখতে। আমরা যখন কাশ্মীরে ডাল লেকে হাউসবোটে ছিলাম এবং শিকারায় ডাল লেকের উপরে ঘুরতে বেরিয়েছিলাম তখন ওখানকার দৃশ্যটা ঠিক কিছুটা হলেও এরকমই লাগছিল। আর এই দ্বীপের উপরে রেস্টুরেন্টগুলি দেখতে এত সুন্দর লাগছিল যে বলার বাইরে।
রেস্টুরেন্টগুলির পিছন দিকে পাহাড়, সামনে সমুদ্র, আর রেস্টুরেন্টগুলিকেও এত সুন্দর করে তৈরি করেছেন যে ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। রেস্টুরেন্টগুলির ছাদগুলো খুব সুন্দর লাগছিল, একে তো ত্রিকোণ আকৃতির, তার উপরে পুরোটাই সবুজ রঙের, যেন প্রকৃতির সঙ্গে মিল রেখে বানানো হয়েছে। আর রেস্টুরেন্টগুলির সামনেও বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, আর রেস্টুরেন্টের সামনে সমুদ্রের জলে সুন্দর সুন্দর নৌকা বাঁধা ছিল, যেন এক স্বপ্নপুরীর মতো লাগছিল। চলুন তাহলে এখন রেস্টুরেন্টের ভেতরে যাই খাবার খাওয়ার জন্য। ওনারা কিন্তু আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট করার জন্য 1 ঘন্টা সময় দিয়েছেন। এখন থাইল্যান্ডের সময় অনুসারে ঘড়িতে 12:30 বাজে, দুপুর 12:30, আর আমাদের দুপুর 1:30টার মধ্যে আবার নৌকায় উঠতে হবে। চলুন তাহলে আগে খাবারটাই খেয়ে নেওয়া যাক। এখানে কিন্তু আমাদের গ্রুপটা ছাড়াও আরো অনেক গ্রুপের মানুষেরা এসেছিলেন লাঞ্চ করার জন্য। আগের দিনের ফিফি দ্বীপপুঞ্জের ট্যুরের মতনই এখানেও কিন্তু বুফে সিস্টেমে প্রচুর রকমের রকমারি পদ ছিল খাওয়ার জন্য। আপনি আপনার পছন্দ মতো খাবারটি এখানে খেতে পারেন। এখানে বিভিন্ন রকমের খাবারের ভান্ডার ছিল, যেমন ভারতীয়, থাই, চাইনিজ, জাপানিজ, ইউরোপিয়ান, আমেরিকান এবং আরো অনেক রকমের। আর এখানে রেস্টুরেন্টের ভিতরে একটি দোকানও ছিল, আর এই দোকানে জামা কাপড় থেকে গয়নাগাটি অবধি সবকিছুই বিক্রি হচ্ছিল। আর এখানে ওয়াশরুম ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল ছিল। আর এখানে এই দোকানের মালকিনের কাছে একটি ছোট্ট সুন্দর ফুটফুটে বাচ্চা বসেছিল, যে সমস্ত পর্যটকদের দেখে কথা বলছিল। যদি আপনি প্যাকেজ ট্রিপে আসেন তাহলে এখানে ওয়াশরুম ইউজ করার জন্য আপনাকে আলাদা কোনো পে করতে হবে না। এখন ওনারা আমাদেরকে বলে গেলেন যে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে, কারণ ওনারা আবার যাত্রা শুরু করবেন। আর সেই জন্যই আমিও দোকানে ঘোরা ছেড়ে খাবার খেতে চলে এলাম। এই মুসলিম ভিলেজ দ্বীপের আসল নাম হলো কো পানহি। 18 শতকে ইন্দোনেশিয়া জাভা থেকে কিছু মৎস্যজীবীরা এই দ্বীপে এসেছিলেন এবং এখানে থাকতে শুরু করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে যখন জাভা মানুষেরা এখানে এসেছিলেন, তখন থাইল্যান্ডে একটা নিয়ম ছিল যে এখানকার থাইল্যান্ডবাসীরা ছাড়া এখানকার জমি বাইরের কেউ অধিকার করতে পারবেন না। আর এই সীমাবদ্ধতার জন্যই জাভা মানুষেরা একটি স্তম্ভ জাতীয় পাথরের উপরে নিজেদের বসতি স্থাপন করেছিলেন। 20 শতকে এসে এই সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারলেন যে শুধুমাত্র মৎস্য চাষের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। আর ঠিক সেই জন্য এই সম্প্রদায়ের মানুষেরা পর্যটন শিল্পের উপরে মনোনিবেশ করলেন। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। খাবার এখানে অনেক রকম ছিল, আমি কি কি নিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, চিকেন, ফ্রাইড চিকেন, আর এটা হলো ভেজ পকোড়া। আর তাছাড়াও এখানে কিছু সবজি সিদ্ধ অর্থাৎ বয়েলড ভেজিটেবল ছিল। আর এখানে চিংড়ি মাছ, এটা ফ্রাইড রাইস, এটা চাউমিন, আর এদিকে এটা হলো চিকেন কারি, নর্মাল চিকেন কারি। আর এখানে কিছু স্যালাড রয়েছে, আর এখানে ফ্রুটস অর্থাৎ ফল। আর তাছাড়াও আমি একটা চিকেন স্যুপ নিয়েছি। তাছাড়াও এখানে সাদা ভাতও ছিল, যেটা আমি নিইনি। এইরকম সাদা ভাত আর চিকেন কারি। এখন আমাদের দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি নৌকাতে উঠতে। আর নৌকায় করে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এই মুসলিম ভিলেজ দ্বীপটি কিন্তু এখন ফুকেট থেকে ফাঙ্গা বের সবচেয়ে প্রধান আকর্ষণীয় জায়গা। এখানে প্রচুর রেস্টুরেন্ট ওনারা খুলেছেন, যার ফলে সমস্ত ট্যুর অপারেটররাই এখানে লাঞ্চের জন্য দাঁড় করান। আর এইভাবেই এখানেও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। If you don't need to go there, please let me outside. We have prepared. Okay, next stop. After the cave, we go for swim. এখন আমরা পুনরায় নৌকায় উঠে পড়েছি, আর নৌকা চলতে শুরু করেছে আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ পরবর্তী দ্বীপ, সেটি হলো পানাক দ্বীপের উদ্দেশ্যে। পানাক দ্বীপেই আছে লাইমস্টোন কেভ বা চুনা পাথরের গুহা। তো আমরা এখন চুনাপাথরের গুহার ভিতরে প্রবেশ করব। আর এই জন্যই আমাদের গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, কারোর যদি শ্বাসকষ্ট থাকে বা কোনো রকম শারীরিক সমস্যা থাকে তাহলে তারা যেন ওই চুনাপাথরের গুহার ভিতরে প্রবেশ না করেন।
একবার বাইরের দৃশ্যটা দেখুন, কি সুন্দর। যেহেতু এই মুসলিম ভিলেজ দ্বীপটি মুসলিমরাই বসবাস করেন, তাই এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে। যেমন এখানে কোনো রকম অ্যালকোহল অ্যালাউড নয়, কোনো রকম ড্রাগস বা পর্ক অ্যালাউড নয়, আর পর্যটকদেরও পূর্ণ পোশাক পরে থাকতে হবে এবং কোনো বিকিনি অ্যালাউড নয়। আমাদের গাইড এটাই বলছেন যে এখন আমরা পানাক দ্বীপে যাব চুনা পাথরের গুহা দেখতে। আমরা এখন পৌঁছে গিয়েছি পানাক দ্বীপে, আর এখানেই আছে চুনা পাথরের গুহা বা লাইমস্টোন কেভ। আর এখন আমরা এই চুনা পাথরের গুহার ভিতরে প্রবেশ করব। এখানে আমাদের ট্যুর অপারেটরের গাইডই আমাদেরকে একটা হেলমেট আর একটা টর্চ দিয়েছিলেন গুহার ভিতরে প্রবেশ করার জন্য, কারণ গুহার ভিতরে পুরোপুরি অন্ধকার। ওখানে টর্চ ছাড়া কোনোভাবে গুহার ভিতরে প্রবেশ করাও যাবে না, আর আমরা যদি প্রবেশ করেও নিই তাহলেও আমরা কিছু দেখতে পাবো না টর্চ ছাড়া। আমাদের গাইড আমাদেরকে আরও বলেছিলেন যে ভিতরে খালি পায়ে যেতে, কোনো রকম জুতো না পরে যেতে। আর দেখুন এই যে হেলমেটটা ওনারা আমাদের দিয়েছেন আর এই টর্চটাও দিয়েছেন। এখন আমরা খালি পায়ে গুহার ভিতরে প্রবেশ করব। এর কারণই হলো যেহেতু এটি চুনা পাথরের গুহা, তো ভেতরে ক্রমাগত জল পড়ছে, তাই জন্য ভেতরটা পুরোপুরি পিচ্ছিল। তাই জুতো পরে গেলে আপনি পা পিছলে পড়ে যেতে পারেন, খালি পায়ে গেলে সেই সম্ভাবনা কম। এই গুহাটা বেশ অনেকটা উঁচুতে ছিল। গুহায় প্রবেশ করার জন্য একটা বড় সিঁড়ি রাখা ছিল। তো আমরা গুহার সামনে পৌঁছতেই সবার প্রথম এই সিঁড়িটার সামনে এসে পড়লাম, আর সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম ভেতরটা পুরোপুরি অন্ধকার। শুধুমাত্র টর্চ জ্বালিয়েই আমরা দেখতে পাচ্ছিলাম, তাছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। গুহার ভিতরে হাঁটতে হাঁটতে দেখি নিচটা তো পুরোপুরি জলে ভর্তি, এছাড়াও উপর দিয়েও জল পড়ছে, পাশ দিয়েও জল পড়ছে, পুরো চারিদিকে জলের জলাময়। আমরা জলের মধ্যে দিয়ে হাঁটছিলাম, কিন্তু এই জল একদম শুদ্ধ জল ছিল। আর হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম প্রথম চুনাপাথরের গঠন। এটি ভীষণ সুন্দর ছিল, যেন চোখের সামনে প্রকৃতিকে সৃষ্টি হতে আর সৃষ্টি করতে দেখছি। ভূগোলের বইয়ে তো আমরা প্রচুর পড়েছি কেমন করে পাহাড় তৈরি হয়েছে, কেমন করে পাথর তৈরি হয়েছে, কেমন করে চুনা পাথর তৈরি হয় এবং চুনা পাথরের গুহা তৈরি হয়, কিন্তু চোখের সামনে এইভাবে জিনিসগুলোকে দেখতে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছিল। এখানে এত অন্ধকার ছিল, টর্চের আলো যেখানে ফেলা হচ্ছিল না সেই জায়গাগুলো কিন্তু একেবারেই দেখা যাচ্ছিল না। শুধুমাত্র টর্চের আলো ফেললে পরেই কিন্তু আমরা বিভিন্ন জিনিসগুলিকে দেখতে পাচ্ছিলাম। আর এখানে কিন্তু খালি পায়ে আসাটা আবশ্যক। জুতো পরে আসলে কিন্তু আপনি এখানে হাঁটতেই পারবেন না, বারবার পা পিছলে যাবে। আর এখানে গুহার মধ্যে জল পড়ার দরুন প্রচুর কাদাও রয়েছে, তাই জুতো পরে এলে আপনার জুতো কাদার মধ্যে আটকে যাবে। এই পানাক দ্বীপটি কিন্তু ফুকেটের খুব কাছে ফাঙ্গা বে নামক দ্বীপে অবস্থিত। দেখুন এই চুনাপাথর থেকে কিন্তু জল পড়ছে। এই জায়গাতে এত কাদা ছিল যে হাঁটাই যাচ্ছিল না। দেখুন আমার সামনে যিনি হাঁটছেন উনি চটি পরে এসেছেন, উনি হাঁটতেই পারছেন না, ওনার পা বারবার এই কাদার মধ্যে আটকে যাচ্ছে।
আমরা এখানে খালি পায়ে এসেছি, ভাগ্য ভালো খালি পায়ে এসেছি। আমরা যদি চটি পরে বা জুতো পরে আসতাম আমাদেরও পা এরকম কাদায় আটকে যেত আর আমরাও হাঁটতে পারতাম না। এখানে নিচে কিন্তু প্রচুর পাথর ছড়িয়ে ছিল, জল ছিল, কাদা ছিল, এখানে হাঁটতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল। এই জায়গাটা কিন্তু অতটা নিরাপদ নয়। আপনার সঙ্গে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু কখনোই এখানে আনবেন না, কারণ জায়গাটা কিন্তু একটু বিপজ্জনক। এখানে পা পিছলে গেলে কিন্তু পড়ে গেলে ভালো লাগবে, কারণ চারিদিকে পাহাড় আর পাথর। এই গুহার ভিতরে কিন্তু শুধুমাত্র সমান পাথরই ছিল না, প্রচুর খোঁচা খোঁচা পাথরও ছিল। আর যখন আমাদের পা হাঁটতে হাঁটতে ওই খোঁচা খোঁচা পাথরের উপরে পড়ছিল আমাদের কিন্তু খুব ব্যথা লাগছিল। আর ভিতরে যেমন অন্ধকার ছিল তেমনি নিচটা পুরোপুরি জলে ভরা ছিল, ফলত আমরা দেখতেও পাচ্ছিলাম না কোথায় খোঁচা খোঁচা পাথর আছে আর কোথায় সমান পাথর আছে। আর পা পিছলে যাওয়ার ভয়ে আমরা খুব সন্তর্পণে খুব জোরে পাটাকে ফেলছিলাম মাটির সঙ্গে লাগানোর জন্য। আর সেই অবস্থায় যখন একটা খোঁচা পাথরের উপরে পা পড়ছিল প্রচণ্ড ব্যথা লাগছিল। কিন্তু এত পরিশ্রম করার পর প্রকৃতির থেকে আমরা যে উপহারগুলো পাচ্ছিলাম তাতে আমাদের সমস্ত কষ্ট লাঘব হয়ে যাচ্ছিল, আমাদের মন খুশিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। আর দেখুন এখন আমরা গুহার এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান দিয়ে কেবলমাত্র একজনই যেতে পারবে, অর্থাৎ হয় একজন যেতে পারবে নয় একজন আসতে পারবে, কারণ এই জায়গাটা প্রচণ্ড ছোট। আর তার কারণ হলো এই চুনাপাথরের যে গঠনগুলো তৈরি হয়েছে, এই রাস্তাটাকে চুনাপাথরের এই গঠনগুলো রাস্তাটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এই জায়গা থেকে নিচে পুরোপুরি জলে ভর্তি ছিল। আমরা এর আগে চুনাপাথরের গুহা ভারতবর্ষের ছত্তিশগড়ে বস্তারে দেখেছিলাম। বস্তারেও চুনাপাথরের গুহাগুলি ভীষণ সুন্দর ছিল। এখানকার চুনাপাথরের গুহা আর বস্তারের চুনাপাথরের গুহাগুলি কিন্তু মোটামুটি একই রকমের ছিল। শুধু একটাই পার্থক্য ছিল এখানকার চুনাপাথরের গুহা আর বস্তারের চুনাপাথরের গুহার মধ্যে। এখানকার চুনাপাথরের গুহাটি সমুদ্রের ভিতরে পাহাড়ের তৈরি হয়েছে, আর বস্তারের চুনাপাথরের গুহাগুলি নদীর নিচের পাহাড়ের গুহাতে তৈরি হয়েছে। আর এখানে দেখুন নিচে পুরোই জলে ভর্তি, আর এখানেই হাঁটতে আমাদের সবচেয়ে কষ্ট হচ্ছিল। এই জায়গাটা প্রচণ্ড অন্ধকারও ছিল, এখানে নিচে কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর জলের জন্য কোথায় পা দিচ্ছি সেটাও আমরা বুঝতে পারছিলাম না। আর এখানে জলের নিচে পুরো পাথর ভর্তি ছিল, আর কিছু কিছু পাথর প্রচণ্ড ধারালো এবং চোখা ছিল, যেগুলোর উপরে আমাদের খালি পা পড়ায় আমাদের পায়ে প্রচণ্ড ব্যথা লাগছিল। আর এই দেখুন আরো একটি চুনা পাথরের গঠন। আর আমাদের গাইড এখানে এই সমস্ত গঠনগুলিকে দেখিয়ে আমাদেরকে কিছু কিছু জিনিস কল্পনা করতে বলছিলেন। যেমন এটাকে দেখিয়ে আমাদেরকে বলছিলেন যে এটা আইসক্রিমের মতন দেখতে। চুনা পাথরের এই স্তম্ভগুলো কিন্তু দেখুন একবারে তৈরি হয় না, উপর থেকে কিছুটা তৈরি হয় আর নিচ থেকে কিছুটা তৈরি হয়, তারপর এগুলি একটার সঙ্গে একটা জুড়ে যায়। আপনি এই গঠনগুলি দেখে নিজের ইচ্ছামতো জিনিস কল্পনা করতে পারেন। এখানে আমরা কিছু গঠন দেখছিলাম যেগুলি শুধু উপরে রয়েছে, কিছু গঠন দেখছিলাম যেগুলি শুধু নিচে রয়েছে, আর কিছু গঠন দেখছিলাম যেগুলি প্রায় কাছাকাছি চলে এসেছে, শুধুমাত্র যুক্ত হওয়া বাকি। আবার কিছু কিছু লাইমস্টোনের গঠন দেখছিলাম যেগুলি পুরোপুরি যুক্তও হয়ে গেছে। আর এই চুনাপাথরের গুহার শেষ প্রান্তটা ভীষণই সুন্দর ছিল, আর আমাদের গাইড এই শেষ প্রান্তে সকলকে দাঁড় করিয়ে তাদের ফটো তুলে দিচ্ছিলেন, আর সকলকে এটাই বলছিলেন যে যদি আপনার পা পিছলে যায় তাহলে হ্যাপি বার্থডে। আর এটা শুনে আমরা সকলেই হাসছিলাম। অর্থাৎ এই চুনাপাথরের গুহা শেষ প্রান্তটা কিন্তু ছিল ভীষণই বিপজ্জনক। একবার এখানে যদি আপনার পা পিছলে যায় তাহলে বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই। তাই উনি বলছিলেন পা পিছলে গেলেই হ্যাপি বার্থডে। আর সকলের মতোই আমরাও এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এখানে কিন্তু প্রচুর এরকম চুনাপাথরের গঠন তৈরি হয়েছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এখানে এসে এটাই মনে হচ্ছিল যেন আমরা ভগবানকে প্রকৃতি তৈরি করতে দেখছি। ওখানে এরকম
এই পানাক দ্বীপ কিন্তু আসলে আওফাংনাগা ন্যাশনাল পার্কের অন্তর্গত, যেটি এর বিখ্যাত চুনাপাথরের গুহা, সুন্দর হ্রদ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই গুহাতে কিন্তু আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারকে একসঙ্গে উপভোগ করতে পারবেন। এখানকার অন্য দ্বীপগুলির মতো পানাক দ্বীপেও কিন্তু শত শত বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে। এখানে এক বিশেষ সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন, যাদের মূল জীবিকা কিন্তু মৎস্য চাষ। তারা মাছ ধরেই জীবনযাপন করেন। এই পানাক দ্বীপের এই গুহাগুলি কিন্তু মূলত এই চুনাপাথরের দ্বারাই তৈরি হয়েছে। এই চুনাপাথরের মধ্যে এবং অন্যান্য পাথরের মধ্যে কিন্তু বিভিন্ন সামুদ্রিক প্রাণী, জীবাশ্ম পাওয়া গেছে। এই পানাক দ্বীপের এত সুন্দর সুন্দর চুনাপাথরের গুহাগুলি, তার চুনাপাথরের গঠন এবং সুন্দর সুন্দর হ্রদগুলি কিন্তু একরকমের ভৌগোলিক বিস্ময়। এখানকার প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ এত সুন্দর হওয়ার জন্য এখানে প্রভূত উদ্ভিদ এবং প্রাণী দেখা যায়। উদ্ভিদের মধ্যে মূলত ম্যানগ্রোভ গাছগুলি দেখা যায়। এখানে এত খোঁচা খোঁচা পাথরগুলো পড়ে আছে, আর জলের জন্য পাথরগুলো দেখতেও পাওয়া যাচ্ছে না। আর এগুলো দেখুন পায়ের মধ্যে ক্রমাগত ফুটছে, খুবই ব্যথা লাগছে। দেখুন নিচে কত ছোট 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 পাথর পড়ে আছে, আর কত খোঁচা খোঁচা এই পাথরগুলো। এগুলিতে পা পড়লে কিন্তু পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। দেখুন এই চুনাপাথরের গঠন উপর থেকে হচ্ছে। প্রচুর পর্যটক আছেন যারা ফিফি দ্বীপের ট্যুর তো করেন, কিন্তু জেমস বন্ড দ্বীপের ট্যুর করেন না, কারণ এখানে ফিফির তুলনায় অনেক কম দ্বীপ আপনাকে দেখায়। তবে আমার মতে এই জেমস বন্ড দ্বীপের ট্যুরে কিন্তু আপনার যাওয়া উচিত, কারণ প্রথমত এখানে আপনি হং দ্বীপে কায়াকিং করতে পারবেন পাহাড়ের গুহার মধ্যে দিয়ে সমুদ্রে। দ্বিতীয়ত আপনি খাওপিংকান দ্বীপে পাহাড়ে ট্রেকিং করতে পারবেন। আর তৃতীয়ত এখানে পানাক দ্বীপে দেখুন লাইমস্টোন কেভ অর্থাৎ চুনাপাথরের গুহার ভিতরে এরকম ট্রেকিং করে অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমার কিন্তু এই জেমস বন্ডের দ্বীপগুলি ঘুরতে বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, তবে এখানে ওনারা সময়টা একটু বেশি দিয়ে রেখেছেন, অত দ্বীপ এখানে নেই দেখার মতন। আর এই চুনাপাথরের গঠনটি দেখুন, উপর থেকে নিচে অবধি পুরোটাই হয়ে গেছে। আর এটা নিচ থেকে শুরু হয়েছে, আর এটাও উপর থেকে নিচ অবধি পুরোটা হয়ে গেছে, আর এটাও উপর থেকে শুরু হয়েছে। আর এখানেও দেখুন উপর থেকে এই চুনাপাথরের গঠনগুলি শুরু হয়েছে এবং নিচে অনেকটা অবধি চলে এসেছে। আর হ্যাঁ, এখান দিয়ে হাঁটার সময় একটু মাথাটা বাঁচিয়ে হাঁটবেন, কারণ এই চুনাপাথরের গঠনগুলি যেগুলি উপর থেকে নেমে এসেছে সেখানে মাথায় গুঁতো খাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখুন বাইরে থেকে আলো দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা পুরো গুহাটা ঘুরে এবার ফিরে চলে এসেছি। এই গুহাটা কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু একটু ঘিঞ্জি, আর সেই জন্যই আমাদের গাইড যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদের এখানে যেতে অ্যালাউ করেননি। আর আমাদেরকেও ওনারা বলেছিলেন যদি কারোর শ্বাস নিতে সমস্যা হয় তারা যেন সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে চলে আসেন। আর অবশেষে আমাদের এই অ্যাডভেঞ্চার সম্পূর্ণ হলো। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো।
আমরা এখন এই চুনাপাথরের গুহাটা পুরোপুরি ঘুরে ফিরে এসেছি। এই পাহাড়ের গুহা আমরা সামনে থেকে পিছন অবধি পুরোপুরি দেখে এসেছি। এর আগে আমরা ভারতবর্ষের ছত্তিশগড়ে এইরকম চুনাপাথরের গুহা দেখেছিলাম। ওখানে আমরা বাস্তারিক যখন গেছিলাম তখন নদীর নিচে গুহায় এরকম চুনাপাথরের গঠন দেখতে পেয়েছিলাম। বাস্তারের চুনাপাথরের গুহার গঠন আর এখানকার চুনাপাথরের গঠন মোটামুটি একই রকম। কাদার মধ্যে খালি পায়ে হেঁটে পাটা নোংরা হয়ে গিয়েছিল। এখন একটু সমুদ্রের জলে পাটা ধুয়ে নিচ্ছি। আর এই পাহাড়ের গুহা থেকে বাইরে বেরিয়ে আমরা যখন আবার ঘুরে এই পাহাড়ের দিকে দেখলাম তখন এই পাহাড়টিকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। এই দ্বীপ থেকে সামনের দৃশ্য অভূতপূর্ব ছিল। এখন আমি আপনাদেরকে এই দ্বীপটা পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম। এখানকার সমুদ্র, দ্বীপ আর এই গুহা আমাদের এত ভালো লেগেছিল যে আমাদের এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। এখন আমরা এই পর্বতের গুহা দেখে নিয়েছি, এখন আমরা ফিরে যাব, আর সেই জন্যই আমরা আবার নৌকায় উঠে পড়লাম। আর অবশেষে আমরা আবার নৌকায় উঠে এই নীল সমুদ্রে পাড়ি দিলাম আমাদের আজকের ভ্রমণের সর্বশেষ গন্তব্য নাকা দ্বীপের উদ্দেশ্যে। এবং এই ভ্রমণে আমরা যে দৃশ্য দেখতে পেলাম চারিদিকে তা ছিল অভূতপূর্ব। আমরা যেন রাশি রাশি পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে চলে আসছি, এ যেন ভাষায় বর্ণনা করা যায় না। ফিফি দ্বীপপুঞ্জ ভ্রমণ বা কোরাল দ্বীপ ভ্রমণের মতনই এই সমুদ্রে পাড়ি দেওয়া বা এই সমুদ্রে ভ্রমণও আমাদের ভীষণ ভালো লাগছিল। থাইল্যান্ডের সমুদ্রের সৌন্দর্য যেন অভূতপূর্ব। এখন আমরা পানাক দ্বীপে চুনাপাথরের গুহা দেখে ফিরে চলে এসেছি আমাদের নৌকাতে। আর এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য নাকা দ্বীপের উদ্দেশ্যে। আর আমাদের গাইড বলেছেন ওখানে স্নান করা যাবে, অর্থাৎ ওখানকার সমুদ্র সৈকতে আমরা স্নান করতে পারি। ওই দ্বীপটি আজকের আমাদের ভ্রমণের সর্বশেষ গন্তব্য, তাই ওখানে আমাদের ওনারা একটু বেশি সময় দেবেন। আর অবশেষে পৌঁছে গেলাম আমরা নাকা দ্বীপ। চুনাপাথরের গুহা দেখে ফেরার পর ওনারা আমাদের একটি সমুদ্র সৈকতে নিয়ে এসেছেন, যে সমুদ্র সৈকতটির নাম হলো পানিয়া সমুদ্র সৈকত। দেখুন, এটির নাম পানিয়া বিচ। পানিয়া বিচ, this is decorated nicely. এই সমুদ্র সৈকতটিকে খুব সুন্দরভাবে সাজানো ছিল। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করা ছিল, যেমন দেখুন এগুলি ফটো তোলার জন্য তৈরি করা ছিল। এখানে বসে ফটো তুললে আপনার খুব সুন্দর ছবি উঠবে। এই দোলনা বা এই ফটো তোলার জায়গাগুলি কিন্তু আপনি ফ্রি অফ কস্টেই অ্যাক্সেস করতে পারবেন। দেখুন এখানে আরো একটি সুন্দর জিনিস বানানো আছে ছবি তোলার জন্য। আর দেখুন সামনে এই গাছটাকে কি সুন্দর করে সাজানো রয়েছে একটা মানুষের মতন করে, আর এই গাছের ডাল থেকে কিন্তু একটা দোলনা ঝুলছে। এরকমই এই পুরো সমুদ্র সৈকতটাকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে।
আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে সমুদ্র। এই সমুদ্র সৈকতটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এখানে আমাদেরকে ওনারা 2 ঘন্টার জন্য ছেড়েছেন। তো যেটা আমাদের গ্রুপে আমাদের নৌকাতে যারা ছিলেন সকলেই একই কথা বলছিলেন যে জেমস বন্ড দ্বীপ যেটা এই ট্যুরের আমাদের আজকের ট্যুরের সবচেয়ে সুন্দর জায়গা ছিল, আর ওটাই প্রধান জায়গা ছিল, সেখানে আমাদেরকে খুব কম সময় দিয়েছিল। জেমস বন্ড দ্বীপে কিন্তু ঘোরার জন্য অনেকগুলো জায়গা ছিল, ক্রমাগত পাহাড়ে উঠতে হচ্ছিল, নামতে হচ্ছিল, সেখানে একটু সময় লাগছিল, কিন্তু ওনারা ওখানে খুব তাড়াহুড়ো করেছিলেন, তাড়াতাড়ি করে যাওয়া, তাড়াতাড়ি করে আসা। আর এখানে এই সমুদ্র সৈকতে যেখানে সেরকমভাবে কিছু করারই নেই, এখানে ওনারা আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছেন। আর 2 ঘন্টায় এই একটা সমুদ্র সৈকতে আমরা কী বা করব। তাছাড়াও আজকে ফুকেটে একটা ফেস্টিভ্যাল চলছে, থাই ফেস্টিভ্যাল। তো আমরা ভেবেছিলাম এখানে 2 ঘন্টা না থেকে এখানে 15 মিনিট বা 20 মিনিট মতন থেকে আমরা যদি ফিরে চলে যেতাম ফুকেট, তাহলে আজকের ফুকেটের ফেস্টিভ্যালটাও এনজয় করতে পারতাম। কিন্তু সকলেই তাই বলছিলেন যে আমরা কেন এই সমুদ্র সৈকতে থাকবো, আপনি আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিন, বাড়ি ছেড়ে দিন। তো ওনারাও তখন বলছেন যে আমরা তো বোট নিয়ে চলে যেতে পারি, কিন্তু ওখানে যে গাড়ি আমাদেরকে হোমে বাড়িতে ড্রপ করবে সেই গাড়ি এই বোটের টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে, মানে গাড়িও আসবে না, সুতরাং ওখানে গিয়েও আমাদেরকে সেই 2 ঘন্টা দাঁড়িয়েই থাকতে হবে। তো গিয়েও কোনো সেরকমভাবে লাভ নেই, আর সেই জন্যই আমাদের কাছেও সেরকম কোনো রাস্তা নেই যে আমরা এই সমুদ্র সৈকতে 2 ঘন্টা না কাটিয়ে ফিরে যাব। আমরা বাধ্য এই সমুদ্র সৈকতে 2 ঘন্টা কাটাতে। এখানে অনেক রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার জায়গাও আছে, আপনি নিজের খরচা এখানে খাওয়া দাওয়া বা কোনো কিছু পান করা করতেই পারেন। আর সামনে দেখুন জেটস্কি হচ্ছে, প্যারাসেলিং হচ্ছে, তো আপনি সেগুলো ইচ্ছা করলে করতে পারবেন, কিন্তু সব কিছুই কিন্তু আপনার নিজের খরচাতে। এখানে 2 ঘন্টায় যে কাজটি আপনি ফ্রিতে করতে পারবেন সেটা হলো সমুদ্রে স্নান করা। তাই এখন আমরা সমুদ্রে স্নান করতেই যাচ্ছি। এখন আমরা নাকা দ্বীপের পানিয়া সমুদ্র সৈকত থেকে ফিরে চলে এসেছি। এখন আমরা আমাদের নৌকাতে অর্থাৎ স্পিড বোটে আবার উঠে পড়েছি, আর এখন আমরা ফিরে যাচ্ছি আমরা যেখান থেকে আমাদের ট্যুর আজকে শুরু করেছিলাম সেখানে, অর্থাৎ ট্যুর অপারেটরের অপারেটিং সেন্টারে। সেখানে আমাদের যে গাড়ি আমাদের সকালে পিক আপ করেছিল সেই গাড়ি আসবে, এবং সেই গাড়িতে করে আমরা আজকে ফিরে যাব আবার আমাদের হোমস্টেতে। এরপরে আমাদের থাইল্যান্ডের সমুদ্র আর দেখার সুযোগ পাবো না, তাই ফুকেটের তথা থাইল্যান্ডের শেষ সমুদ্র দেখে নিলাম একবার। এখন আমাদের ট্যুর সম্পূর্ণ হয়ে গেছে, আর আমরা নৌকা থেকে নেমে চলে এসেছি আমাদের গাড়িতে, ট্রাভেলার গাড়িতে, যেটা করে এখন আমরা বাড়ি যাব। তবে ওনারা আমাদেরকে বলেছেন যে আজ হয়তো বাড়ি যেতে একটু সময় লাগবে, কারণ ফুকেটে ফেস্টিভ্যাল চলছে, যেটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, আর সেই জন্য রাস্তায় জ্যাম হতে পারে, আর সেই জন্য আমাদের আজকে বাড়ি যেতেও অনেকটা সময় লাগতে পারে। এখন আমরা আমাদের ট্রাভেলারেই অপেক্ষা করছি। আমাদের সঙ্গে আরও 2টো ফ্যামিলি এসেছিলেন, তো ওনাদের আসার জন্য আমরা অপেক্ষা করছি। ওনারা চলে এলে আমরা আমাদের আজকের ট্রাভেলারে করে যাত্রা শুরু করব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর আজকের ব্লগ আমি এখানেই সম্পূর্ণ করছি। আপনি জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের সঙ্গে শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।